আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি মহান রব্বুল আলামিনের অসীম মেহেরবানিতে ভালো আছেন। আজ আমরা গ্রামারের আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজ থেকে আমরা কয়েকটা পর্বে ধাপে ধাপে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পর্বে আমরা সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করব। আর হ্যাঁ, আপনাকেই বলছি, আপনার কি ফাইনিট ও নন ফাইনিট ভার্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা রয়েছে? আপনি কি সেন্টেন্স, ক্লোজ এবং ফ্রেজের গঠনগত পার্থক্য সম্পর্কে জানেন? যদি আপনার কাছে আমার এই দুটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি মনোযোগ দিয়ে আমাদের আপলোডকৃত সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশনের ক্লাসগুলো দেখতে থাকুন। আমাদের ক্লাসগুলো দেখলে আপনি নিজ থেকেই বলে উঠবেন, সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন এত সহজ। আর আমার প্রশ্ন দুটির উত্তর যদি আপনার কাছে না হয়, তাহলে এই মুহূর্তে এই ভিডিওটি পজ করে দিন। এই ভিডিওটি পজ করে এখনই এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন। ডেসক্রিপশন বক্সে চোখ বুলালেই আপনি দেখতে পাবেন ফাইনিট ও নন ফাইনিট ভার্ব এবং সেন্টেন্স, ক্লোজ এবং ফ্রেজের উপরে আমাদের আপলোডকৃত ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের আপলোডকৃত ফাইনিট ও নন ফাইনিট ভার্বের 3টি ক্লাস এবং সেন্টেন্স, ক্লোজ ও ফ্রেজের উপর 1টি ক্লাস, এই মোট 4টি ক্লাস আগে দেখুন। তারপরে সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের আমাদের আপলোডকৃত ক্লাসগুলো দেখতে শুরু করুন। আর তাহা যদি না করেন, তাহলে সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশনের উপরে আমাদের আপলোডকৃত ক্লাসগুলো দেখে আপনার খুব একটা উপকার হবে না। চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। অ্যাকর্ডিং টু দ্য মিনিং, সেন্টেন্স আর 5 টাইপস। অর্থাৎ অর্থের দিক থেকে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 4 অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স। অন দ্য আদার হ্যান্ড, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, সেন্টেন্স আর 3 টাইপস। অর্থাৎ গঠনের দিক থেকে সেন্টেন্স আবার 3 প্রকার। নাম্বার 1 সিম্পল সেন্টেন্স, নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড নাম্বার 3 কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের আজকের ক্লাসে আমরা গঠনের ভিত্তিতে সেন্টেন্স যে 3 প্রকার, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এই 3 প্রকার সেন্টেন্স সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব। শুরুতেই সিম্পল সেন্টেন্স। আমরা জানি যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে, অর্থাৎ একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। আমি আবারও বলছি, যেই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে, অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটি থেকে এ বিষয়টি স্পষ্ট হলো যে সিম্পল সেন্টেন্সে আর যা খুশি থাকুক না কেন, সাবজেক্ট থাকবে মাত্র একটা এবং ফাইনিট ভার্ব থাকবে মাত্র একটা। কোনো সেন্টেন্সে একটার অধিক সাবজেক্ট কিংবা একটার অধিক যদি ফাইনিট ভার্ব থাকে, তখন সে সেন্টেন্সটি আর সিম্পল সেন্টেন্স থাকে না, সেটি হয়তো হবে কমপ্লেক্স সেন্টেন্স, নয়তো হবে কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসুন আমরা কয়েকটি সিম্পল সেন্টেন্স দেখি। 1 নম্বর সেন্টেন্সটি দেখুন, আই স, আমি তাকে দেখেছিলাম। এই বাক্যটিতে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ফাইনিট ভার্ব। যেহেতু একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব রয়েছে, সুতরাং এটি একটি সিম্পল সেন্টেন্স। এবার 2 নম্বর বাক্যটি দেখুন। 2 নম্বর বাক্যটি হচ্ছে আই স হিম, আমি তাকে দেখেছিলাম। এই বাক্যটিতে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ফাইনিট ভার্ব এবং হিম হচ্ছে অবজেক্ট। আমরা জানি কোনো বাক্যে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকে, আর যা খুশি থাকুক না কেন, সেটা সিম্পল সেন্টেন্স। সুতরাং এই বাক্যটিতে যেহেতু একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব রয়েছে, সুতরাং এটিও সিম্পল সেন্টেন্স। এবার 3 নম্বর বাক্যটা দেখে, আই স হিম প্লেইং। আই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, স হচ্ছে এই বাক্যের ফাইনিট ভার্ব, হিম হচ্ছে এই বাক্যের অবজেক্ট, প্লেইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু এই বাক্যটিতেও একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব রয়েছে এবং অন্য যা কিছুই থাকুক না কেন, সেটি সিম্পল সেন্টেন্স হবে। সুতরাং আই স হিম প্লেইং ক্রিকেট, এই বাক্যটিও সিম্পল সেন্টেন্স। এবার পরের সেন্টেন্সটি দেখি। পরের সেন্টেন্সটি হচ্ছে আই স হিম প্লেইং ক্রিকেট। এখানেও আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ফাইনিট ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট এবং প্লেইং ক্রিকেট হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ। যেহেতু আমরা জানি কোনো বাক্যে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে এবং অন্য যা খুশি থাকুক না কেন, সেটা সিম্পল সেন্টেন্স। সুতরাং 4 নম্বর সেন্টেন্সটিও
সিম্পল সেন্টেন্স। একইভাবে আমরা 5 নম্বর সেন্টেন্সটি দেখি, প্লেইং ক্রিকেট হি লেফট দ্য ফিল্ড, ক্রিকেট খেলে সে মাঠ ত্যাগ করলো। এই বাক্যটিতে হি হচ্ছে সাবজেক্ট, লেফট হচ্ছে ফাইনিট ভার্ব, দ্য ফিল্ড হচ্ছে এই বাক্যটির অবজেক্ট, এবং এখানে আরেকটি ফ্রেজ রয়েছে প্লেইং ক্রিকেট। যেহেতু এই বাক্যটিতে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব রয়েছে, অন্য যা কিছু থাকুক না কেন, যেহেতু সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব একটা, সুতরাং এটিও একটি সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার 6, বাই রিডিং মো ইউ উইল নো মো। এই বাক্যটিতে বাই হচ্ছে একটা প্রিপজিশন, রিডিং মো হচ্ছে একটা ফ্রেজ, ইউ উইল নো মোর, এখানে ইউ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, উইল নো হচ্ছে এই বাক্যের ফাইনিট ভার্ব। যেহেতু কোনো বাক্যে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকে, অন্য যা খুশি থাকুক না কেন সেটি সিম্পল সেন্টেন্স, সুতরাং বাই রিডিং মোর ইউ উইল নো মোর এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার 7 নম্বর বাক্যে আসি, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, অর্থাৎ তার দারিদ্রতা সত্ত্বেও সে সৎ। এই বাক্যটিতে ইন স্পাইট অফ হচ্ছে একটি প্রিপজিশনাল ফ্রেজ, হিজ পভার্টি আরেকটি ফ্রেজ যেটা দ্বারা কারণ প্রকাশ পেয়েছে। এরপরে আছে হি ইজ অনেস্ট, এখানে হি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, ইজ হচ্ছে এই বাক্যের ফাইনিট ভার্ব, তারপরে রয়েছে অনেস্ট। যেহেতু এখানেও একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব রয়েছে, আর অন্য যা খুশি থাকুক না কেন যদি একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব থাকে সেটি সিম্পল সেন্টেন্স হয়, সুতরাং 7 নম্বর বাক্যটিও সিম্পল সেন্টেন্স। এবার 8 নম্বর সেন্টেন্সে আসি। 8 নম্বর সেন্টেন্সটা হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এই বাক্যটিতেও হি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, ইজ হচ্ছে এই বাক্যের ফাইনিট ভার্ব, টু উইক টু ওয়াক এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ। যেহেতু এই বাক্যটিতেও একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব রয়েছে, অন্য যা খুশি থাকুক না কেন, সুতরাং এটিও একটি সিম্পল সেন্টেন্স। এবার 9 নম্বর সেন্টেন্সে আসি। 9 নম্বর সেন্টেন্স হচ্ছে শিওরলি হি উইল কাম, শিওরলি হচ্ছে একটা অ্যাডভার্ব, এরপর লেখা হয়েছে হি উইল কাম, অর্থাৎ নিশ্চিতভাবে সে আসবে, তাহলে হি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, উইল কাম হচ্ছে এই বাক্যের ফাইনিট ভার্ব। আমরা জানি কোনো বাক্যে যদি একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব থাকে, অন্য যা খুশি থাকুক না কেন সেটা সিম্পল সেন্টেন্স, সুতরাং এটাও সিম্পল সেন্টেন্স। এবার আমরা 10 নম্বর সেন্টেন্সটা দেখি। 10 নম্বর সেন্টেন্সটা হচ্ছে কানিতা আ কিউট গার্ল ইজ মাই ডটার। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কানিতা, আ কিউট গার্ল হচ্ছে অ্যাপোজিটিভ, ইজ হচ্ছে এই বাক্যের ফাইনিট ভার্ব। এরপর রয়েছে মাই ডটার, যেটা হচ্ছে একটি কমপ্লিমেন্ট। সুতরাং এ বাক্য যেহেতু একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব রয়েছে, অন্য যা খুশি থাকুক না কেন, অ্যাপোজিটিভ থাক বা অন্য যাই থাক, অ্যাপোজিটিভ থাক, কমপ্লিমেন্ট থাক বা অন্য যা খুশি থাকুক না কেন, যদি বাক্যে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব থাকে সেটা হয় সিম্পল সেন্টেন্স। সুতরাং 10 নম্বর সেন্টেন্সটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, বিভিন্ন অ্যাঙ্গেলের এই 10টি সিম্পল সেন্টেন্সের মাধ্যমে এটা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল, কোনো সেন্টেন্সে যদি একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনিট ভার্ব থাকে, অন্য যা খুশি থাকুক না কেন, ফ্রেজ থাক, প্রেজেন্ট পার্টিসিপল থাক, কিংবা পার্টিসিপল ফ্রেজ থাক, কিংবা প্রিপজিশন থাক বা প্রিপজিশনাল ফ্রেজ থাক, অ্যাপোজিটিভ থাক, এক কথায় অন্য যা খুশি থাকুক না কেন, সাবজেক্ট যদি একটা থাকে এবং ফাইনিট ভার্ব যদি একটা থাকে, সেটা হবে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি একটা প্রিন্সিপাল ক্লোজের সাথে একটা কারণ বা শর্ত বা ওই সেন্টেন্সে সংগঠিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগে সংগঠিত হওয়া কোনো ফ্রেজ থাকে, সেক্ষেত্রে ওই ফ্রেজটি যদি বাক্যের শুরুতে থাকে তারপরে যদি প্রিন্সিপাল ক্লোজ থাকে, তাহলে দুটি অংশের মাঝখানে কমা দিতে হবে। আর প্রিন্সিপাল ক্লোজটা যদি বাক্যের শুরুতে থাকে তারপরে কারণ প্রকাশক বা শর্ত প্রকাশক অথবা অপেক্ষাকৃত আগে সংগঠিত হওয়া কাজ প্রকাশক ফ্রেজটি ব্যবহার করা হয় বা লেখা হয়, সেক্ষেত্রে মাঝখানে কিছু বসবে না। যেমন ধরুন, বাই রিডিং মোর ইউ উইল নো মোর, বাই রিডিং মোর বেশি বেশি পড়ার দ্বারা, ইউ উইল নো মোর তুমি বেশি বেশি জানবে। তাহলে এখানে বাই রিডিং মোর এটি হচ্ছে শর্ত প্রকাশক একটি ফ্রেজ। এরপরে রয়েছে এই সিম্পল সেন্টেন্সটির প্রিন্সিপাল ক্লোজ ইউ উইল নো মোর, যেহেতু শর্ত প্রকাশক ফ্রেজটি আগে রয়েছে তারপরে প্রিন্সিপাল ক্লোজটি রয়েছে, সুতরাং মাঝখানে এখানে একটি কমা ব্যবহৃত হয়েছে। আর যদি এই প্রিন্সিপাল ক্লোজটি যদি বাক্যের শুরুতে বসে ইউ উইল নো মোর, তারপরে যদি শর্ত প্রকাশক ফ্রেজটি বসে, সেক্ষেত্রে মাঝখানে কমা বসবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এ পর্যায়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যেই সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আমি আবারও বলছি, যেই সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তার মানে বোঝা গেল কমপ্লেক্স সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ একটাও থাকতে পারে এবং একাধিকও থাকতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তবে মনে রাখবেন যখন আপনি ট্রান্সফরমেশন করবেন সেক্ষেত্রে যেই কমপ্লেক্স সেন্টেন্সগুলো দেওয়া থাকে সেখানে কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজের পাশাপাশি একটা মাত্র সাবঅর্ডিনেট ক্লোজই বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে।
আর হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট ক্লোজটা থাকে ওই সাবঅর্ডিনেট ক্লোজটা ঠিক শুরুতেই কিন্তু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, যেটাকে সংক্ষেপে সাবঅর্ডিনেটরও বলে। এবার মনে মনে ভাবছেন প্রিন্সিপাল ক্লোজই বা কি, আবার সাবঅর্ডিনেট ক্লোজই বা কি। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে যেই ক্লোজ অন্য ক্লোজের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে তাকে বলে প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজের আরেকটি নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। অপরদিকে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে ওই ক্লোজ যেই ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে পরিপূর্ণ করতে পারে না, অর্থাৎ কমপ্লিট করতে পারে না, তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। এই ক্লোজটির আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজটি যদি বাক্যের শুরুতে থাকে, ঠিক তারপরেই যদি প্রিন্সিপাল ক্লোজটা থাকে, তাহলে দুটি ক্লোজের মাঝখানে একটি কমা দিতে হয়। আর প্রিন্সিপাল ক্লোজটি যদি বাক্যের শুরুতে ব্যবহৃত হয়, ঠিক তারপরেই যদি সাবঅর্ডিনেট ক্লোজটা থাকে, তাহলে দুটি ক্লোজের মাঝখানে কিন্তু কমা ব্যবহার করা যাবে না। আরেকটি কথা, কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজটি দ্বারা সাধারণত হয় কারণ বোঝাবে, নয়তো কোনো শর্ত বোঝাবে, অথবা সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজের মধ্যে যদি দুটি কাজ সম্পন্ন হওয়া বোঝায়, সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজের কাজটি অপেক্ষাকৃত আগে সংগঠিত হয়ে থাকে। সাবঅর্ডিনেট ক্লোজটি সাধারণত তিন ধরনের হয়ে থাকে। এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ তিনটির দিকে লক্ষ্য করি। প্রথম উদাহরণটি হচ্ছে ওয়েন হি প্লেড ক্রিকেট, যখন তার ক্রিকেট খেলা হয়ে গেল, হি লেফট দ্য ফিল্ড, সে মাঠ ত্যাগ করলো। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ক্লোজ রয়েছে, ওয়েন হি প্লেড ক্রিকেট একটা ক্লোজ, হি লেফট দ্য ফিল্ড আরেকটা ক্লোজ। এই সেন্টেন্সটিতে ওয়েন হি প্লেড ক্রিকেট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, কারণ ওয়েন হি প্লেড ক্রিকেট এই ক্লোজটি তার অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না প্রিন্সিপাল ক্লোজ হি লেফট দ্য ফিল্ডের সাহায্য ব্যতীত। আমরা যদি বলি ওয়েন হি প্লেড ক্রিকেট, যখন তার ক্রিকেট খেলা হয়ে গেল বলে থেমে যাই, তাহলে আপনি জিজ্ঞেস করবেন স্যার তারপরে কি হলো? তখন আমাকে প্রিন্সিপাল ক্লোজটা বলতে হবে হি লেফট দ্য ফিল্ড, সে মাঠ ত্যাগ করলো। যেহেতু এই ক্লোজটি স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে পারেনি, সুতরাং ওয়েন হি প্লেড ক্রিকেট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। অপরদিকে হি লেফট দ্য ফিল্ড, সে মাঠ ত্যাগ করলো, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, কারণ হি লেফট দ্য ফিল্ড এই ক্লোজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পেরেছে। আর আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটর থাকে, আর এখানে আমরা হোয়েন দেখতে পাচ্ছি যেটি হচ্ছে এই সেন্টেন্সের সাবঅর্ডিনেটিং কনজাংশন। সুতরাং ওয়েন হি প্লেড ক্রিকেট হি লেফট দ্য ফিল্ড এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা দ্বিতীয় বাক্যটি দেখি। দ্বিতীয় বাক্যটি হচ্ছে ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি বেশি পড়ো ইউ উইল নো মোর, তাহলে তুমি বেশি বেশি জানবে। এটিও কমপ্লেক্স সেন্টেন্স, কারণ ইফ ইউ রিড মোর এটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, অপরদিকে ইউ উইল নো মোর এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কারণ আমি যদি বলি ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি বেশি পড়ো বলে যদি থেমে যাই, তাহলে জিজ্ঞেস করবেন তাহলে কি হবে? তার মানে ইফ ইউ রিড মোর এ ক্লোজটির অর্থ কমপ্লিট নয়, আর এ ক্লোজটির অর্থ কমপ্লিট করতে গেলে ইউ উইল নো মোর, তুমি বেশি বেশি জানবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটির অর্থ বলতে হয়। তার মানে বোঝা গেল ইফ ইউ রিড মোর এই ক্লোজটির অর্থ প্রিন্সিপাল ক্লোজের অর্থ ব্যতীত পরিপূর্ণ নয়, তার মানে এটি সাবঅর্ডিনেট ক্লোজ। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইউ উইল নো মোর এটি প্রিন্সিপাল ক্লোজ, কারণ ইউ উইল নো মোর তুমি বেশি বেশি জানবে, অর্থাৎ এই ক্লোজটির অর্থ পূর্ণ করার জন্য সাবঅর্ডিনেট ক্লোজ বা অন্য কোনো ক্লোজের সাহায্যের দরকার হয় না। এবং এই সেন্টেন্সটিতে সাবঅর্ডিনেট ক্লোজটির শুরুতে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে যেটি হচ্ছে ইফ। সুতরাং ইফ ইউ রিড মোর ইউ উইল নো মোর এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এবার শেষের বাক্যটি আমরা দেখি। শেষের বাক্যটি হচ্ছে, এবার আমরা শেষের বাক্যে আসি। শেষের বাক্যটি হচ্ছে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে হয় গরিব সে হয় সৎ। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দো হি ইজ পোর যদি সে হয় গরিব এটি একটি সাবঅর্ডিনেট ক্লোজ। এই কথাটুকু বললে অর্থ কমপ্লিট হয় না। অর্থ কমপ্লিট করতে গেলে এই বাক্যের প্রিন্সিপাল ক্লোজ হি ইজ অনেস্ট সে হয় সৎ, এই প্রিন্সিপাল ক্লোজটুকু বলতে হয়। যেহেতু দো হি ইজ পোর এই ক্লোজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, সুতরাং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। অপরদিকে হি ইজ অনেস্ট এই ক্লোজটি স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, সে সৎ, এটুকু বললে অন্য কোনো কিছু শোনার কোনো আকাঙ্ক্ষা থাকে না, সুতরাং হি ইজ অনেস্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এবং এই বাক্যটিতে সাবঅর্ডিনেট ক্লোজটির শুরুতে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে যেটি হচ্ছে দো, সুতরাং এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স বোঝাতে গিয়ে শুরুতেই বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেটিং কনজাংশনটি দ্বারা হয়তো শর্ত বুঝাবে, নয়তো কারণ বুঝাবে, অথবা দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হয়েছে সেটি বুঝাবে। এবার যদি খেয়াল করেন, প্রথম বাক্যের সাবঅর্ডিনেট ক্লোজটি হচ্ছে ওয়েন হি প্লেড ক্রিকেট, যখন তার ক্রিকেট খেলা হয়ে গেল, হি লেফট দ্য ফিল্ড, সে মাঠ ত্যাগ করলো। তার মানে এখানে দেখা গেল এই বাক্যের দুটি কাজের মধ্যে খেলার কাজটি আগে হয়েছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের কাজটি আগে হয়েছে। এবার দ্বিতীয় বাক্যটি যদি দেখেন, ইফ ইউ রিড মোর যদি তুমি বেশি বেশি পড়ো ইউ উইল নো মোর তুমি বেশি বেশি পারবে। তার মানে দ্বিতীয় বাক্যে সাবঅর্ডিনেট ক্লোজটি দ্বারা একটা শর্ত বুঝিয়েছে, বেশি বেশি জানবে কখন, যদি বেশি বেশি পড়ে। তার মানে এখানে সাবঅর্ডিনেট ক্লোজটি দ্বারা শর্ত বুঝিয়েছে। তৃতীয় বাক্যটা যদি দেখেন, দো হি ইজ পোর যদিও সে হয় গরিব, হি ইজ অনেস্ট তথাপি সে সৎ। এখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ দো হি ইজ পোর যদিও সে হয় গরিব এই ক্লোজটি দ্বারা কারণ বুঝিয়েছে। তাহলে দেখা গেল
কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজটি দ্বারা সাধারণত হয়তো কারণ বোঝাবে, নয়তো শর্ত বোঝাবে, নয়তো দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগে সংগঠিত হওয়া কাজটি বোঝাবে। অপরদিকে প্রিন্সিপাল ক্লোজটি দ্বারা সবসময় ফলাফল প্রকাশ হবে। আরেকটি কথা বলেছিলাম, কমপ্লেক্স সেন্টেন্সে যদি সাবঅর্ডিনেট ক্লোজটি বাক্যের শুরুতে থাকে এবং প্রিন্সিপাল ক্লোজটি বাক্যের শেষের দিকে থাকে তাহলে মাঝখানে কমা বসে। এই তিনটি বাক্যেই এ পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লোজটি প্রত্যেকটাই বাক্যের শুরুতে, এই জন্য মাঝখানে কমা বসেছে। এবার যদি নিচের দিকে তাকান, 3 নম্বর কমপ্লেক্স সেন্টেন্সটা আমি বিকল্পভাবে এখানে লিখেছি, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটা বাক্যের শুরুতে লিখেছি, তারপরে সাবঅর্ডিনেট ক্লোজটা লিখেছি। যদি কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজটা বাক্যের শুরুতে এভাবে বসে, তারপর সাবঅর্ডিনেট ক্লোজটা বসে, তাহলে কিন্তু মাঝখানে কোনো কমা বসবে না, সেজন্য এখানে কোনো কমা ব্যবহার করিনি। আশা করি কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এবার আমরা শিখব কম্পাউন্ড সেন্টেন্স। যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আমি আবারও বলছি, যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তার মানে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং সেগুলো একটা আরেকটার সাথে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। অ্যান্ড, বাট, ওয়ার, ইয়েট, অ্যান্ড সো, দেয়ারফর ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আরেকটি কথা বলে দিচ্ছি, সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফরমেশন করার সময় যে সকল কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রেই সে সকল কম্পাউন্ড সেন্টেন্সে মাত্র 2টি করে প্রিন্সিপাল ক্লোজ থাকে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর সেক্ষেত্রে একটি প্রিন্সিপাল ক্লোজ দ্বারা সাধারণত কারণ, শর্ত অথবা 2টি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগে সংগঠিত হওয়া কাজটি থাকে এবং অপর প্রিন্সিপাল ক্লোজটি দ্বারা সাধারণত ফলাফল বোঝায় বা পরে সংগঠিত হওয়া কাজটি বোঝায়। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যে কোঅর্ডিনেটিং কনজাংশনটি বসে এটি কিন্তু সবসময় 2টি ক্লোজের মাঝখানে বসে। আর হ্যাঁ, আরেকটি কথা মনে রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সের 2টি প্রিন্সিপাল ক্লোজের ক্ষেত্রে যদি 2টি ক্লোজের সাবজেক্ট এবং ভার্ব একই হয় তাহলে দ্বিতীয় ক্লোজটি লেখার সময় সাবজেক্ট ও ভার্ব লেখার দরকার নেই। আর যদি শুধুমাত্র সাবজেক্ট একই হয় তাহলে দ্বিতীয় ক্লোজটি লেখার সময় সাবজেক্ট লেখার দরকার নেই। এবার আমরা কয়েকটি কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটি হচ্ছে, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সে হয় সৎ। এখানে হি ইজ পোর একটা প্রিন্সিপাল ক্লোজ, অপরদিকে বাট কোঅর্ডিনেটিং কনজাংশনটির পরে হি ইজ অনেস্ট আরেকটি ক্লোজ, এটাও একটি প্রিন্সিপাল ক্লোজ। হি ইজ পোর, হি ইজ অনেস্ট, এই 2টি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে বাট এ কোঅর্ডিনেটিং কনজাংশনটির মাধ্যমে। এই বাক্যটিতে প্রথম প্রিন্সিপাল ক্লোজটি দ্বারা কারণ বুঝিয়েছে এবং দ্বিতীয় প্রিন্সিপাল ক্লোজটি দ্বারা তার ফলাফল বুঝিয়েছে। এবার দ্বিতীয় বাক্যে যদি আসেন, দ্বিতীয় বাক্যটি হচ্ছে, হি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেললো, এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। এরপরে রয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড, তারপর দ্বিতীয় ক্লোজটা হি লেফট দ্য ফিল্ড, সে মাঠ ত্যাগ করলো, এটিও একটি প্রিন্সিপাল ক্লোজ। এই 2টি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে অ্যান্ড এ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। এই বাক্যটিতে 2টি কাজ বুঝিয়েছে, 2টি কাজের মধ্যে প্রথম প্রিন্সিপাল ক্লোজটি দ্বারা অপেক্ষাকৃত আগে সংগঠিত কাজটি বুঝিয়েছে এবং পরের প্রিন্সিপাল ক্লোজটি দ্বারা অপেক্ষাকৃত পরে সংগঠিত হওয়া কাজটি বুঝিয়েছে। তৃতীয় বাক্যটি দেখেন, রিড মোর অ্যান্ড ইউ উইল নো মোর। বেশি বেশি পড়ো তাহলে তুমি বেশি বেশি জানবে। এখানে প্রথম প্রিন্সিপাল ক্লোজটি দ্বারা শর্ত বুঝিয়েছে, বেশি বেশি পড়ো তাহলে কি হবে, ইউ উইল নো মোর, তুমি বেশি বেশি জানবে। দ্বিতীয় প্রিন্সিপাল ক্লোজটা দ্বারা শর্তের ফলাফল কী হবে তা বুঝিয়েছে এবং এই 2টি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা। এবার আবার প্রথম বাক্যে আরেকটি খেয়াল করুন, 2টি ক্লোজেরই সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব একই। এখানেও হি ইজ সাবজেক্ট ফাইনিট ভার্ব, দ্বিতীয় ক্লোজেও হি ইজ সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব। সেজন্য যখন বাটের পরে দ্বিতীয় ক্লোজটা লিখবেন তখন হি ইজ লিখবেন না। এবার দ্বিতীয় বাক্যে আসেন, দ্বিতীয় বাক্যে খেয়াল করেন, হি প্লেড ক্রিকেট অ্যান্ড হি লেফট দ্য ফিল্ড। দ্বিতীয় বাক্যে 2টি ক্লোজেরই সাবজেক্ট সেম, এখানেও হি এখানেও হি। সেজন্য যখন দ্বিতীয় বাক্যটি লিখবেন তখন দ্বিতীয় ক্লোজের সাবজেক্টটি লিখবেন না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আপনাদের পালা। বোর্ডে আমি 3টি বাক্য লিখে রেখেছি। প্রথম বাক্যটি হচ্ছে, হি ইজ উইক বাট হি ক্যান স্পিক লাউডলি। দ্বিতীয় বাক্যটি হচ্ছে, হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। তৃতীয় বাক্যটি হচ্ছে, সিন্স হি ওয়ার্কড হার্ড হি আর্নড আ লট অফ মানি। আপনাদের কাজ হচ্ছে এই 3টি বাক্যের কোনটি সিম্পল সেন্টেন্স, কোনটি কমপ্লেক্স সেন্টেন্স, কোনটি কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করে নাম্বার দিয়ে কমেন্ট বক্সে লিখুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করার যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সম্পর্কে আপনাদের ধারণা, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশনের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি মনে করেন আমাদের ক্লাসগুলো আপনার জন্য দরকার তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক দিন,
এবং আপনার প্রিয়জন যাদের এই ক্লাসটি দরকার বলে আপনি মনে করছেন তাদের সাথে শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন, আবার অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।